ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। আমরা ছুটিতে বেড়াতে গেছি নর্থ বেঙ্গলে, ছিলাম ঝালংয়ের রিভার ক্যাম্পে। আগের ভিডিওতে শেয়ার করেছি সেই ভিডিও, যেখানে সমস্ত খুঁটিনাটি পেয়ে যাবেন। কোথায় থাকবেন, কিভাবে বুকিং করবেন, কোথায় বেড়াতে যাবেন। আজকের ভিডিওতে থাকবে কোলাখামের আমাদের জার্নি, সেখানে কোন হোমস্টেতে আমরা ছিলাম, আর কোলাখাম থেকে দুদিনে কি করে সাইট সিইং করবেন আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে। আর থাকবে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। এখন ঘড়িতে সকাল 8:30 বাজে, আর আমরা ঝালং থেকে রওনা হলাম কোলাখামের উদ্দেশ্যে। দেখি কতক্ষণে আমরা আমাদের যে হোমস্টে রয়েছে সেখানে পৌঁছতে পারি। আশা করছি এই জার্নিতেও অন্য ভিডিওগুলোর মতো আপনারা আমাদের সাথে থাকবেন। ড্রাইভিং যাদের প্যাশন, গাড়ি চালাতে ভালোবাসেন, তারা আর ট্রেন প্লেনের টিকিটের জন্য অপেক্ষা করেন না, নিজেরাই গাড়ি চালিয়ে পৌঁছে যান নর্থ বেঙ্গল। সমস্ত খুঁটিনাটি সহ ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোডেড, যারা চান দেখে নিতে পারেন, আই বাটনে শেয়ার করে দেবো। কোলাখাম থেকে মেটলি, চালসা, ডামডিম হয়ে আমরা লাভার যে রাস্তাটা সেটাই নিয়েছি। এখান থেকে 52 কিলোমিটার দেখাচ্ছে। অপূর্ব সুন্দর রাস্তা, বিয়ারোর বানানো, মাখনের মতো। গাড়ি চালাতে কোনো অসুবিধে হবে না। কখনো পাইন বন, কখনো চা বাগানের মধ্যে দিয়ে এই ড্রাইভটা আমরা ভীষণ এনজয় করেছিলাম। রিল্যাক্স করতে আর এনজয় করতে এসছি, তাই হাই হাই করে গাড়ি না চালিয়ে মাঝে মধ্যেই থেমে যাচ্ছিলাম সুন্দর সুন্দর এই ছোট্ট ছোট্ট পাহাড়ি টি স্টলগুলোতে। কোথাও কমলা লেবু, কোথাও ওখানকার দেশি ভেজিটেবলস সামনে সাজানো, আর ফুল তো একদম পাগল করা। তার ফাঁক দিয়েই উঁকি মারছে পাহাড়গুলো, একদম যেন ছবির মতো। লাভার যে খুব কাছাকাছি চলে এসছি মালুম দিচ্ছে দুপাশের এই ফার্ন আর পাইনের জঙ্গল। সবাই দেখছি মোটামুটি গাড়ি থামিয়ে নেবে, ফটো তুলতে ব্যস্ত। অপূর্ব সুন্দর এই ড্রাইভটা, একদম চোখের আরাম যাকে বলে। চারদিক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাইন গাছগুলো, আর সবুজে সবুজ। সাইনবোর্ডও বলছে যে লাভার 4 কিলোমিটার। পথে থেমে কুড়িয়ে নিলাম পাইন ফল। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটুও আনন্দ দিয়ে থাকে, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাহলে এরকমই অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন। এই রাস্তা ধরে ড্রাইভ করলেই আপনি অনায়াসে পৌঁছে যেতে পারেন লাভা, কিন্তু আমরা তার আগেই ডান হাতে টার্ন নেব। দেখুন আপনার রাইট হ্যান্ড সাইডে একটা চেকপোস্টও রয়েছে, এখান থেকেই এন্ট্রি নিতে হবে কোলাখামের দিকে। এখানে চেকপোস্টে আমাদের পার গাড়ি 200 টাকা করে দিতে হলো। এখন আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। রেখো কিন্তু, হ্যাঁ ওটা রেখো। কিছু দেয়নি তো, কোনো কিছুই দেয়নি না। ওরা একটা খালি তোমার খাতাতে নাম্বারটা লিখলো, কতজন লোক সেটা লিখলো, আর সাইন করতে হলো, ব্যাস এইটাই। চেকপোস্টে যখন আমরা পৌঁছলাম তখন ঘড়িতে বাজছিল 12:30 মতো। খুবই সরু রাস্তাটা আমরা যাচ্ছি, 1:20 আমরা স্টার্ট করলাম। অলরেডি আমাদের বাঁ পাশে পড়ছে ধপধপে সুন্দর রেঞ্জটা কাঞ্চনজঙ্ঘার। ভীষণ ভালো লাগছে, কিন্তু রাস্তাটা দেখেও একটু ভয় লাগছে। এই রাস্তায় গাড়ি ফাড়ি খারাপ হয়ে গেলে কি করা যেতে পারে কোনো আইডিয়া নেই। দেখা যাক আমরা এই রাস্তাটা কতক্ষণে শেষ করতে পারি, সেটাও আপনাদের বলছি। রাস্তাটা এমনি পুরোটাই পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে, আর বাঁ পাশে পড়বে কাঞ্চনজঙ্ঘা। চেকপোস্ট থেকে আমরা যে হোটেলে রয়েছি বা পরপর যে কোলাখামের হোটেলগুলো পড়ে, মোটামুটি 10 কিলোমিটার হবে, কিন্তু এই সামান্য 10 কিলোমিটার রাস্তা প্রায় 1 ঘন্টা লেগে যাচ্ছে ড্রাইভ করতে। দেখেই বুঝতে পাচ্ছেন যে কীরকম পাথুরে রাস্তা, পুরো নাচতে নাচতে যেতে হচ্ছে। কোথাও ভীষণ স্টিফ শার্প টার্নগুলো রয়েছে। একটু ভালো গাড়ি চালানোর হাত না হলে, প্রথমবার যদি আপনি ধরুন গাড়ি নিয়ে পাহাড়ে যাচ্ছেন, তাহলে আইটেনারিতে এখন যা রাস্তার হাল, কোলাখামটাকে বাদ দেওয়াই ভালো। ডিমোরালাইজ করছি না, কিন্তু এখানকার ড্রাইভাররা বলল ওদের নিজেদের গাড়ি 10 দিনে একবার সার্ভিসিংয়ে দিতে হয়, এমনই রাস্তার হাল। পুরো রাস্তাটাই ফরেস্ট ডিপার্টমেন্টের। কোলাখাম জায়গাটা এত সুন্দর, কেন যে রাস্তাটা বানাচ্ছে না ভগবান জানে। 1 ঘন্টা চ্যালেঞ্জিং ড্রাইভের একমাত্র সান্ত্বনা ছিল দূর থেকে যাকে দেখতে আসা কাঞ্চনজঙ্ঘা। অ্যাট লাস্ট আমরা সাইনবোর্ড দেখতে পেয়েছি যে হোমস্টেতে আমরা বুকিং করেছি কোলাখামের জন্য। 1:30 বাজে ঘড়িতে, আর আমরা এখন হিমালয়ান রিট্রিটের সামনে এসে পৌঁছেছি। অ্যাজ সাচ ওদের তো পার্কিংয়ের কোনো জায়গা নেই, তো রাস্তার ওপরেই রাখতে হবে। দেখি ভেতরে গিয়ে জিজ্ঞেস করি, তারপর পার্কিংটা ঠিকঠাক করে করা যাবে। লাগেজও মনে হচ্ছে টানতে হবে। হোমস্টেটার রাস্তা থেকে নিচে নামতে হবে। হোমস্টেতে বলতে ওরা একটা লোক পাঠালো।
রাস্তার ওপরই আমাদের গাড়িটা পার্ক করা রয়েছে, বলল কোনো অসুবিধে নেই, চলুন নিচে নামা যাক এবার হোমস্টেতে। সিঁড়ির পাশ দিয়েই পয়েন্টসেটিয়া গাছের ফাঁকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পৌঁছে গেছি আমাদের হোমস্টে হিমালয়ান রিট্রিটে। এখানেই আমরা 2 নাইট স্টে করব কোলাখামে। চলুন ভেতরে ঢোকা যাক। ওপরের রাস্তা থেকে প্রায় 25-30টা সিঁড়ি নেবে কিন্তু এই হোমস্টেটা। দরজা দিয়ে ঢুকতেই তো মনটা ভালো হয়ে গেল। এত কালারফুল ফুল দিয়ে সমস্ত সাজানো চারদিকটা, আর আজকের ওয়েদারটাও ভারী খাসা, একদম ছকছকে সানশাইন, আর তাই জন্যই দেখা যাচ্ছে সুন্দর কাঞ্চনজঙ্ঘা। ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজানো, আর মাঝখানটায় রয়েছে ক্যাম্পফায়ার করার জায়গা। কাঠের গুঁড়ি আর পাটা দিয়ে কি সুন্দর চেয়ার টাইপের বানিয়ে রেখেছে। এখানে আমাদের যে রুম বুক আছে, বলল 2টো রুম এখন খালি আছে, যেটা আমাদের পছন্দ সেটাই নিতে। চলুন প্রথমে আমরা ওপরের ফ্লোরে যে রুমটা রয়েছে সেটা দেখে নিই কীরকম। আর ইনি হলেন হোটেলের ম্যানেজার, ওনার নাম্বারও শেয়ার করে দেবো, হর্ষপাল সিং রাওয়াত। ওপর নিচে 2টো রুম থেকেই বলল কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এটা হচ্ছে একদম ওদের যে টপ ফ্লোর রয়েছে সেই রুমটা যথেষ্ট স্পেশিয়াস রয়েছে। টিভিও লাগানো রয়েছে, যেটা আমাদের বেড়াতে গেলে বন্ধই থাকে। বেড রয়েছে, সুন্দর ডাবল বেড, আর ওই সাইডেও একটা ডিভান টাইপের পাতা। ঝকঝকে পরিষ্কার টয়লেট, আর একটা বেশ বড় কাবার্ড রয়েছে। দুদিকে বেডসাইড টেবিল রয়েছে, আর দরজা দিয়ে বেরিয়েই সামনেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখুন দেখা যাচ্ছে। পরপর এখানে বেশ কয়েকটা রুম আছে, 4-5টা। আর এটা হলো ওদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া থেকে আরও ডাউনস্টেয়ার্স যেতে হবে, তাহলে আর একটা রুম খালি আছে। নিচের রুমটা রেডি হচ্ছে, কেউ চেক আউট করেছে হয়তো সবে। আর তার সামনেও সুন্দর সিটিংয়ের একটা জায়গা। প্রত্যেকটা জিনিসই ভীষণ এস্থেটিক্যালি সাজানো। একটা সুভিনিয়ার শপও চোখে পড়ল। সমস্তই ফেলে দেওয়া জিনিসগুলোকে রিসাইকেল করে সুন্দর হ্যান্ড পেন্ট করে বিউটিফুলি ডেকোরেটেড। কোনো গেস্ট হয়তো স্কেচটা করেছে, সেটাও সুন্দর করে সাজিয়ে রাখা। নর্মাল সিঁড়িটাই দেখুন কি সুন্দর নারকোল দড়ি দিয়ে পেঁচিয়ে করে রেখেছে। চলুন এবার ওপরে উঠে খাবারের জায়গাটা নিয়ে যাই। এটা হলো ওদের একটা রাউন্ড ডাইনিং এরিয়া, যেখানে জানলা খুললেই হাতছানি দেবে কাঞ্চনজঙ্ঘা। আজকে তো খুব পরিষ্কার ভিউও রয়েছে। জানলার বাইরে ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা, আর আপনি ব্রেকফাস্ট লাঞ্চ করছেন, আর কি চাই। ফায়ারপ্লেসও রয়েছে একটা খাবার জায়গায়। আর একটা ইউনিক জিনিস চোখে পড়লো, ডিভাইন লুকস নামে এখানে একটা ফ্যামিলি স্যালন রয়েছে। পাহাড়ি মেয়েদের ট্র্যাডিশনাল ড্রেসও পাওয়া যায়, সেজে ছবিও তুলতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিই, নিচের যে রুমটা সেটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, যদিও ওখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। আমরা উপরের রুমটাই নিয়েছি, ওটা অনেক বেশি এয়ারি আর অনেক বেশি আলো ঝলমলে মনে হলো। যাই হোক, আপাতত রুমে যাই। আর কি সুন্দর মর্নিং গ্লোরি হয়ে রয়েছে, সত্যি আজকের সকালটা গ্লোরিয়াস। ব্রেকফাস্টের অর্ডারও দিয়ে দিয়েছি, পুরি সবজি, একটু ওয়েট করতে হবে, ওনারা বানাচ্ছেন। আপাতত বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করছি। নিচটাও দেখছি খুব সুন্দর করে সাজানো। এই পাশটায় হোমস্টের যিনি মালিক, তার রেসিডেন্সিয়াল এরিয়া। রুমের আরও কতগুলো পিকস আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, বুঝতে সুবিধে হবে। ডাবল বেডটা বেশ ভালোই বড় ছিল, সাথে একটা ডিভান, এক্সট্রা পার্সন থাকলে কোনোই অসুবিধে নেই। কাবারটাও কিন্তু এতটাই বড়, আমাদের সমস্ত মাল ফিট করে গেছিল। আর যথেষ্ট ক্লিন টয়লেট। আর যোগাযোগের জন্য এই রইল হর্ষপাল সিং রাওয়াত, এস্টেট ম্যানেজারের নাম্বার। হিমালয়ান রিট্রিটের ওপরে যে রুমগুলো রয়েছে সেগুলোর ইউএসপি হলো আপনি একদম ঘর থেকে বিছানায় শুয়ে দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। আর আজকে ওয়েদারও আমাদের ফেভারে, ছকছকে কাঞ্চনজঙ্ঘা একদম দেখা যাচ্ছে। ডান দিক থেকে সেকেন্ড যে রুমটা সেটাই হলো আমাদের। পুরো হোমস্টেটাই বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো। এখানে যেমন তারে জড়িয়ে জড়িয়ে কোলাখাম লেখা রয়েছে, এটা যেমন পিঙ্ক ক্যামেলিয়া। অফবিট ডেস্টিনেশন হিসেবে কোলাখাম যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। আর এর পেছনে প্রথম কারণ হলো কোলাহলহীন একটা পরিবেশ। চারদিক পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম কোলাখাম, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ পিসফুল, মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে।
আর রাস্তার ধারে ধারে এখন কিন্তু দেখছি প্রচুর হোমস্টেও হয়েছে এবং সবগুলো থেকেই প্রায় দেখছিলাম বলছে যে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। আমাদের যেহেতু এটা কোনো পেড ভিডিও নয়, তাই আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু আমরা শেয়ার করি, যাতে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই রিভিউগুলো দেখে। এবার চলুন, আমরা চলে এসেছি একদম হিমালয়ান রিট্রিটের টপ ফ্লোরে। একটা বেশ বড় সড়ো নার্সারি করে রাখা রয়েছে। আগে দেখাই যে নার্সারির দরজার বাইরে কি অপূর্ব দৃশ্য অপেক্ষা করে আছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যতবারই দেখি ততবারই মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা ওইদিকে তাকিয়ে কেটে যাবে। আর সূর্য ক্রমশ ঢেকে যাচ্ছে পাহাড় আর মেঘের আড়ালে। এখানে আপনি দোলনায় দুলতে দুলতে যেরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, তেমনি দোলনায় দুলতে দুলতে কিন্তু নার্সারি থেকে গাছও কিনতে পারবেন। আর বেশ কম এখানে ক্যাকটাস, সাকিউলেন্ট নানা রকমের রয়েছে। 40 থেকে শুরু, 40, 50, 70 এরকম রেঞ্জের আছে। খুব ভালো কালেকশন। গাছ যদি নাও কেনেন, এখানে এত সুন্দর সুন্দর সমস্ত গাছ রয়েছে এই নার্সারিতে, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে। আর আপাতত আমি এখন দোলনায় দুলতে দুলতে দেখছি কাঞ্চনজঙ্ঘা, কারণ আর একটু বাদেই মনে হয় মেঘ হয়ে পুরো ঢেকে যাবে, তাই চোখ ভরে এখন দেখে নিতে হবে। কিন্তু ট্রিট ফর আইস যাকে বলে এই নার্সারিটা, কালারফুল, ভাইব্রেন্ট। অবশ্যই একবার ভিজিট করবেন যদি হিমালয়ান রিট্রিটে থাকেন। আর যারা আমাদের ভিডিও ফলো করেন তারা জানেন নর্থ বেঙ্গলে এলে এত সস্তায় সাকিউলেন্ট ক্যাকটাস কিন্তু আমরা হাতছাড়া করি না, তাই এবারেও কোনো অন্যথা হয়নি। বেশ কয়েকটা গাছ আমরা বেছে রেখেছি, ওনারা সুন্দর কার্টুনে করে প্যাকিং করে দিয়েছিলেন, আর কলকাতা পর্যন্ত গাছগুলো সেফ অ্যান্ড সাউন্ডই এসছিল। মেঘের ফাঁক দিয়ে সূর্যের রশ্মিগুলো পড়ছে পাহাড়ের বুক চিরে, অপূর্ব লাগছে দৃশ্যটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, দেখতে দেখতে এক্ষুনি একটা লাইক করে দিন। আমাদের রুমটার নাম ছিল ফ্যাপিউলো। গুগল করে দেখলাম এর মানে হলো ফেয়ারি। আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চের জন্য। লাঞ্চ এরিয়াতে এসে গেছি, আর আমরা আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম। লাঞ্চে আজকে আমাদের রয়েছে চিকেন কষা, আর রয়েছে এদিকে ভাত। সমস্ত ওনারা ক্যাসারোলে করে দিয়ে দেন, সেলফ হেল্প, নিজেকেই নিয়ে নিতে হবে। আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচার আর ডাল। রান্নাবান্না কিন্তু এখানে যথেষ্ট ভালো। আমরা পেট ভরে তৃপ্তি করে এখানে লাঞ্চ খেলাম। লাঞ্চের পর সোজা চলে গেলাম আমরা ওদের একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে, যেখান থেকে ভীষণ সুন্দর একটা পুরো পাহাড়ের যে ভ্যালি তার ভিউ পাওয়া যায়। আর কাঞ্চনজঙ্ঘা তো রয়েছে, পড়ন্ত রোদে অপূর্ব লাগছে চারদিকটা দেখতে। এদের পুরো হোমস্টেটাই বলল সোলার পাওয়ারে চলে, তাই জন্য রুমে যখন সন্ধেবেলা বা রাত্রিরে আলো জ্বলছিল, খুব ব্রাইট যে আলোগুলো সেটা নয়, তবে অসুবিধে হওয়ার মতো নয়, কাজ চালানো যায় বেশ। যদিও বা কিছুক্ষণের জন্য হয়েছিল, কিন্তু পাওয়ার কাটের মাঝে মধ্যেই একটা সম্ভাবনা থাকে, তাই এমার্জেন্সির জন্য মোবাইলে যদিও টর্চ থাকে, কিছু একটা সাথে রাখবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে ছাঙ্গে ফলসে। 3:20 মতো বাজে, লাঞ্চ হয়ে গেছে খাওয়া। বলল যে হাঁটতে থাকুন, দেখবেন যে প্রচুর লোক জমা হয়ে রয়েছে, অর্ধেক কলকাতা দেখবেন ওখানেই রয়েছে, বুঝতে পারবেন যে ছাঙ্গে এসে গেছে। চলুন তাহলে ছাঙ্গে যাওয়া যাক। শুনেছি অনেকটা হাঁটা আছে, নামতে হবে, দেখি এক পেট খেয়ে কতটা নামতে পারি। না, আমরা কিন্তু আর আলটিমেটলি হেঁটে আসিনি ছাঙ্গে ফলস, গাড়িতেই এসছি। গাড়িতে জাস্ট 5-6 মিনিট মতো লাগবে ছাঙ্গে ফলস আসতে। আসলে অন্ধকারও নেমে আসতে পারে হোটেলে ফেরত আসার সময়, তাই জন্য আর রিস্ক নিলাম না। এমনিতেই ছাঙ্গে ফলস হেঁটে নামতে হয়, তাই গাড়িটাই নিয়ে চলে এসেছি ছাঙ্গে ফলস। ছাঙ্গে ফলসের সামনে পার্কিংও আছে, তো গাড়ি রাখার কোনো অসুবিধে নেই। আগে সবচেয়ে দরকারি জিনিস এই বাঁশের লাঠিটা নিয়ে নেওয়া যাক। রাঁচিতেও আমরা নিয়েছিলাম, ভীষণ হেল্পফুল হয়, 20 টাকা করে নেয়। বেশ অনেকটা সিঁড়ি দিয়ে কিন্তু নামতে হবে, আর বেশ কোথাওই কিন্তু খুব একটা ভালো সিঁড়ি নয়, সবই এবড়ো খেবড়ো ভাঙা, অনেক জায়গা তো খুবই স্লিপারি। লাঠি অবশ্যই নেবেন, অনেকটা হেল্প হবে। আর খুব বেশি গরম জামা পরে নামতে যাবেন না, ঘেমে চান হয়ে যাবেন। কিন্তু আস্তে আস্তে নামবেন, হুড়োহুড়ি করবেন না, মনে ইচ্ছে আর পায়ের জোর, পৌঁছে যাবেন তাহলে ছাঙ্গে ওয়াটারফল। ছাঙ্গে ওয়াটারফল
চাঙ্গে ওয়াটারফলসটা বিভিন্ন ধাপে নেবেছে আর প্রত্যেকটা ধাপেই জোন করা আছে যেখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারেন সুন্দর চাঙ্গে ফলসকে পেছনে রেখে। প্রায় দেখলাম 400 ফিট ওপর থেকে ঝাঁপিয়ে নামছে চাঙ্গে ফলসের জলরাশি। লোকালি এই চাঙ্গে ফলসকে অনেকে টিফিন দ্বারা বা ঘন্টি দ্বারা বলেও কিন্তু চেনেন। শীতকালের আন্দাজে কিন্তু বেশ ভালোই জল আছে, তবে জুন জুলাই মাসে যখন বর্ষাকাল এই রাস্তা দিয়ে নামা যথেষ্ট বিপজ্জনক। ক্রিস্টাল ক্লিয়ার জল একবারে, আর ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে বলে চারদিকে একটা মিস্টের সৃষ্টি করেছে। ভীষণ ভালো লাগছে, চোখে মুখে ছিটে আসছে। আমি আর হ্যাপি বেশ কিছু ছবি তুললাম। এবার ওপরে ওঠার পালা। 4:30 বাজে আমরা আবার ওপরের দিকে রওনা দিলাম। সিঁড়ির পাশে পাশে প্রচুর বসার জায়গা আছে, ক্লান্ত হয়ে গেলে জিরিয়ে নেবেন। কোথাও বা আবার কোনো সিঁড়ির অস্তিত্বই নেই। একটু হাঁপিয়ে গেছি, প্রথমবার দাঁড়ালাম, কিন্তু ভিউটা দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। পড়ন্ত রোদ কাঞ্চনজঙ্ঘার ওপরে, চারদিকে সারাউন্ডেড বাই গ্রিনারি। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে টিকিট কাউন্টারে পৌঁছেই গেলাম। 4:30 বাজে আর আমরা পার্কিংয়ে উঠে এসেছি। টিকিট কাউন্টারের সামনেই পার্কিং। ডান, আমাদের চাঙ্গে ফলস দেখা। আমরা বেশ আস্তে ধীরেই নিচে নেমেছিলাম, তো আমরা 15-20 মিনিটেই নিচে নেমে গেছিলাম, আবার 20 মিনিটেই ওপরে উঠে এসেছি। চাঙ্গে ফলসের সিঁড়ির ধারেই রয়েছে চায়ের দোকান। এখানে চা ছাড়াও আপনি ছোটোখাটো স্ন্যাক্স হিসেবে ম্যাগি, মোমো পেয়ে যাবেন। বিকেলের চাটা আজকে চাঙ্গে ফলসের ধারেই করলাম। পাহাড়ের কোলে অন্ধকারটা অপূর্ব লাগে, ঠিক জোনাকির আলোর মতো চিকচিক করছে দূরে পাহাড়ের বাড়িগুলোর আলো। আর হোমস্টেতে থাকা কচিকাচারা সবাই মিলে করলো বিলেটেড ক্রিসমাস সেলিব্রেশন। রাতের ডিনারের জন্য আমাদের বলা ছিল চিলি চিকেন আর চাউমিন। বাইরে জাকিয়ে কনকনে ঠান্ডা, হট ওয়াটার ডিসপেন্সারটা দেখে মনে একটু শান্তি এলো। ডিনার আমরা খেতে এসেছি, আর ডিনারে আমাদের বলা রয়েছে চিলি চিকেন আর চাউমিন। চিলি চিকেনটা বোনলেস বলেছিলাম, কিন্তু উইথ বোন করে দিয়েছে। খেতে কিন্তু ভালোই করেছে। চাইনিজ স্টাইল হয়নি, বেশ সসি বানিয়েছিল চাউমিনটা, তবে গরম গরম খেতে খিদের মুখে মন্দ লাগেনি। আ ভেরি গুড মর্নিং ফ্রম কোলাখাম। আর সামনে দেখুন আমাদের গুড মর্নিং কে জানাচ্ছে, একদম স্নো হোয়াইট কাঞ্চনজঙ্ঘা। ট্যুরিস্টদের কাছে কোলাখাম এতটা ফেমাস, একটা কারণ তো হলো এই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। আর হিমালয়ান রিট্রিটে এসে আমরা তো ভীষণ খুশি, কারণ এর প্রত্যেকটা জায়গা সাধারণ ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর করে বানানো, আর এর প্রতিটি কোণ থেকেই আপনি পাবেন কাঞ্চনজঙ্ঘার একটা ব্রেথ টেকিং ভিউ। বিভিন্ন লোক বিভিন্নভাবে ঘুরতে ভালোবাসে। অনেকে ভালোবাসেন যে একটা জায়গায় বেশ কিছুদিন বসতে, তো এই কোলাখাম জায়গাটা কিন্তু তার জন্য পারফেক্ট। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কোথাও হুড়োহুড়ি করে সকালবেলা গাড়ি হাঁকিয়ে ছুটতেও হবে না, হোটেল বা হোমস্টে থেকেই পাবেন এরকম দুর্দান্ত সানরাইজের ভিউ। সকাল থেকে সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘায় পড়ে রঙের যে খেলা দেখায়, তা দেখতে দেখতেই ঘন্টার পর ঘন্টা কেটে যেতে পারে। বিশাল বড় না হলেও একটা ছোট্ট সমস্যা হলো, যেহেতু এই পুরো হোমস্টেটাই সোলার পাওয়ারে চলে, তাই 7টা বেজে গেলেও গিজার অন হয়নি। তাই বড় ডেকচি করে গরম জল হচ্ছে। হোটেলের সকলেই পায়চারি করছেন, কারণ সকলেরই সাইট সিইংয়ে যাওয়ার আছে। বালতি করে ওনারা পৌঁছে দেবেন বললেন। ব্রেকফাস্টে বলা রয়েছে পুরি আর সবজি। তাড়াতাড়ি খেয়ে আমরা রেডি হয়ে নেব, কারণ বেরোবো আমরা আজকে সাইট সিইংয়ের জন্য। সাথে থাকবেন আপনারাও। সারাদিন না বসে থেকে হোমস্টেতে বেরিয়ে আসতে পারেন এই কটা ট্যুরিস্ট স্পটগুলো। 10টা বাজে আর আমরা বেরিয়েছি সাইট সিইংয়ের জন্য কোলাখাম থেকে। একটা গাড়ি আমরা আলাদা করে বুকিং করে নিয়েছি, কারণ রাস্তাটার হালত এতটাই খারাপ ছিল কালকে আসতে গিয়ে। আমাদের আবার কালকে ফিরতে হবে মূর্তিতে। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়েছি। 4টে স্পট আমরা ঘুরবো, চলুন আমাদের সাথে। আমরা যে 4টে ট্যুরিস্ট স্পট ঘুরবো তার জন্য গাড়ি ভাড়া নিয়েছে 4000 টাকা। পথে যেতে যেতে মাঝখানে কয়েকবার থামলাম কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতে। চেকপোস্টে যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে 11টা 5। ওই 1 ঘন্টা মতোই লাগলো ওই দুর্দান্ত রাস্তা দিয়ে আসতে। তাই গাড়ি ভাড়াটা বেশি মনে হলেও রাস্তা দিয়ে আসলে বুঝতে পারবেন যে কেন এই বেশি গাড়ি ভাড়া ওনারা চার্জ করেন। প্রথম আমরা এসে পৌঁছলাম গুম্পাদারা মনেস্ট্রিতে। গুম্পাদারা মনেস্ট্রি লাভা মনেস্ট্রির মতো খুব একটা এখনও পপুলারিটি গেইন করেনি বলে
ট্যুরিস্টের আনাগোনাও বেশ কম। জায়গাটা ছিল একদমই ফাঁকা, প্রায় আমরাই ছিলাম 3 জনে। ভীষণ ভাল লাগছিল নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটাতে। দিনের শুরুটা পাহাড়ের কোলে ছোট্ট এই গুম্পাদারা মনেস্ট্রিতে 15-20 মিনিট কাটিয়ে বেশ চাঙ্গা লাগছে। কিন্তু গুম্পাদারা মনেস্ট্রি থেকে আরেকটু এগিয়েই পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড আজকের ট্যুরিস্ট স্পট নোকদারা। নিজেরাও সেলফ ড্রাইভ করে আসতেই পারেন, কিন্তু ওই যে বললাম রাস্তা জায়গায় জায়গায় বেশ খারাপ। তবে হ্যাপি খুব এক্সাইটেড এখানে এসে, কারণ ও জানে যে এখানে বোটিংয়ের একটা ব্যবস্থা রয়েছে। যদি ওয়াশরুম যাওয়ার দরকার হয় এখানে ভীষণ পরিষ্কার ওয়াশরুমও পেয়ে যাবেন। পুরো জায়গাটাই চারপাশে বাগান করা। আর এই নোকদারা হলো কিন্তু ম্যানমেড লেক। ভীষণ সুন্দর, বেশ বড় জলটা। আর হ্যাপি তো দারুণ খুশি হয়ে গেছে মাছগুলোকে দেখে, কিলবিল করছে প্রচুর মাছ, কারণ লোকজন এখানে মাছেদের যে জায়গায় খাবার দিচ্ছে এক ঝাঁক মাছ সেখানে চলে আসছে। এই নোকদারার লেকটার পুরো এরিয়াটা প্রায় 2.5 একর্স মতো জায়গা নিয়ে করা, আর লেকের সাইজটা প্রায় 10,000 স্কোয়ার মিটার। সকাল 9টায় ওপেন হয়ে যায়, আর এখানকার টিকিট, পার্কিং, বোটিংয়ের চার্টটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অফবিট রুরাল ডেস্টিনেশন হিসেবে নোকদারা অনবদ্য। নোকদারা লেকে বোটিং টাইম হলো 15 মিনিটস। চলুন এই সুন্দর লেকটা কিছুক্ষণ বোটিং করে উপভোগ করা যাক। বড়রা তো বটেই, সাথে যদি কচিকাচারা থাকে নোকদারার এই বোটিংটা ওরা কিন্তু দারুণ এনজয় করবে। আসলে বাচ্চারা আর কতক্ষণ নেচারকে উপভোগ করবে বলুন, ওদেরও কিছু অ্যাক্টিভিটির দরকার। তাই নোকদারাতে যদি আসেন অবশ্যই এই বোটিংটা কিন্তু করবেন, ভীষণ ভালো লাগবে। স্থানীয় নেপালিরা এই নোকদারা নামকরণটা করেছে। নোক মানে হচ্ছে এখানকার ভাষায় ব্ল্যাক, আর দারা মানে হচ্ছে হিলস। পাহাড়ে ঘেরা ছোট্ট এই ম্যানমেড লেক সত্যিই অপূর্ব। পান্না সবুজ জলে চারপাশের পাইন গাছের যে ছায়া পড়ছে সেটা চেরি অন দ্য কেক। নোকদারাতে বোটিং শেষে এখন আমরা চললাম পাইনের জঙ্গলে একটু নেচার ওয়াক করতে। জায়গাটা বুঝতে একদমই অসুবিধে হবে না। বড় করে আই লাভ লাভা লেখা, সার বেঁধে গাড়িগুলো দাঁড়াচ্ছে, ট্যুরিস্টরা নামছে, কারণ দোকানও রয়েছে, খাওয়া দাওয়া সারছে। একটা টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে আমরা এখন পাইনের জঙ্গলে হারিয়ে যেতে চললাম। কংক্রিটের জঙ্গলে থাকি আর কালো ধোঁয়া খাই সর্বক্ষণ। পাইনের জঙ্গলে এসে আর ফ্রেশ এয়ারে মন প্রাণ একদম রিফ্রেশ হয়ে গেল মনে হচ্ছে। বিশাল বিশাল পাইন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার তলায় আমাদের ঠিক লিলিপুট মনে হচ্ছে। এই পাইন ফরেস্টের ওয়াকটা আমরা 3 জনেই দারুণ এনজয় করেছিলাম। এখানকার ট্র্যাডিশনাল কালারফুল ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, খুবই ভালো লাগছিল জায়গাটা। পাইনের জঙ্গলে যদি হারিয়ে যেতে চান তাহলে কিছুক্ষণ অবশ্যই সময় কাটাবেন এই লাভা ভিউ পয়েন্টে। চারদিকে একটা কুয়াশা কুয়াশা ব্যাপার, আর বিশাল বড় বড় পাইন গাছ, ঠান্ডাও রয়েছে, খুব কষ্টও হবে না। এখানে চাও খেতে পারেন গরমা গরম। চা তো মাস্ট, কারণ বাইরে যা ঠান্ডা, আর বাঙালি বেড়াতে এসছি শপিং করব না সেটা আবার কি করে হয়। দেখলাম কাশ্মীরের আখরোটও রয়েছে, আর আমাদের কলকাতায় পাওয়া যায় মুড়ির নাড়ুও ঝুলছে। গরম চায়ের কাপে চুমুক দিয়ে শুরু হয়ে গেল শপিং। ইয়াকের দুধ থেকে তৈরি হয় এটা, ওরা মুখে রাখে অনেকক্ষণ ধরে। ক্যাডবেরির তৈরি একটা ললিপপ, আর এই জিনিসটাও বলল এখানে লোকালি মেড। দুধ জাল দিয়ে অনেকটা প্যারার মতো খেতে হয়, ললিপপের শেপে। হাতে সময় রাখবেন, কারণ জায়গা ফাঁকা পাওয়া বেশ দুষ্কর আই লাভ লাভার সামনে ছবি তুলতে গেলে। আর সামনে দেখুন কি কুয়াশা। নেক্সট ডে আর্লি মর্নিং কোলাখাম থেকে চেক আউট করে আমরা যাব মূর্তি। অত সকালবেলা হোমস্টেতে ব্রেকফাস্ট রেডি করে দিতে পারে না বলে আমরা অন দ্য গো খাবার জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছি রাজ বেকারি থেকে। আর আমাদের আজকের ড্রাইভার দীক্ষু ভাইয়ের সাথে আলাপ করে দিই। আপনাদেরও যদি কোথাও যেতে হয় মোবাইল নাম্বারটা এখানে লেখাই রয়েছে, দীক্ষু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর ওনার হোমস্টেও রয়েছে, হোমস্টেতেও। হ্যাঁ, হোমস্টের নামটা বলে দাও। গ্লেসিয়াস কোলাখাম। নাম্বারে ফোন করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ।
দুপুরের লাঞ্চের জন্য আমরা এসেছি অর্কিড রেস্টুরেন্টে। লাভাতে যে ক্লক টাওয়ার রয়েছে তার পাশেই একদম এই অর্কিড রেস্টুরেন্ট। বাইরে দেখুন কুয়াশা আর মেঘে চারদিক ঢেকে গেছে। কনকনে ঠান্ডা আর গরমা গরম খাবার এসে এখানে হাজির। নীলাঞ্জন আর হ্যাপি নিয়েছে থুপ্পা। এখানে ভালো খাবার দাবারের জন্য অর্কিড রেস্টুরেন্টের কিন্তু বেশ নাম রয়েছে। লাভা মনেস্ট্রিতে যদি ঘুরতে আসেন তাহলে লাঞ্চের জন্য অর্কিড রেস্টুরেন্টটাকে বেছে নিতে পারেন। খাবার দাবার যথেষ্ট ভালো আর রিজনেবল। দেখুন ক্লক টাওয়ার তার ঠিক পাশেই। আমি আজকে অর্ডার করেছি এগ থালি। ভেজিটেবল রয়েছে, ডাল রয়েছে আর রয়েছে ডিম। নীলাঞ্জন পাহাড়ে এসে পাহাড়ি খাবার খেতেই পছন্দ করে। হ্যাপি আর নীলাঞ্জন তাই 1 প্লেট করে মোমোও নিয়েছে। থুকপাই বা বাদ যায় কেন। আমরা অর্কিডে যা খাওয়া দাওয়া করলাম বিল হয়েছে 570। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন লাভা মনেস্ট্রি। গতবার এসেছিলাম যখন কোভিডের কারণে বন্ধ ছিল। সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। প্রচুর ডুজ অ্যান্ড ডোন্টস লেখা রয়েছে, কিন্তু আমরা যারা ট্যুরিস্টরা বেড়াতে আসি দেখে খুবই খারাপ লাগছিল যে চিৎকার চেঁচামেচি করছে অহেতুক। যতই হোক এটা বুদ্ধিস্টদের একটা প্রেয়ার হল। এখানে তারা মেডিটেশন করে, সাধনা করে, পড়াশোনা করে। মিনিমাম যে জিনিসগুলো এখানে বারণ করা আছে সেগুলো অন্তত মেনটেন করা উচিত। আমরা মনেস্ট্রিতে আসি একটা শান্ত পরিবেশের জন্য, কিন্তু আমরাই গিয়ে যদি সে পরিবেশটাকে অশান্ত করে তুলি তাহলে তো সেই জায়গার আসল চামটাই হারিয়ে যাবে, তাই নয় কি? আমাদের দেশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে তার সৌন্দর্য টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আরও বেশি সচেতন হতে হবে। এই লাভা মনেস্ট্রি তৈরি করা হয়েছিল ফর প্রিজার্ভিং লোকাল রিলিজিয়ান অ্যান্ড কালচারাল ট্র্যাডিশন। তিব্বতী স্থাপত্য শৈলী আমরা এখানে দেখতে পাই। অনবদ্য লাগলো মেঘে ঢাকা লাভা মনেস্ট্রি। 4:10 বাজে আমাদের এখানে সাইট সিইং সমস্ত শেষ। এরপর আমরা আবার ফিরছি আমাদের হোমস্টের দিকে। দারুণ আজকে কাটলো সারাটা দিন। আশা করছি আমাদের এই ট্রিপটা আপনাদেরও ভালো লেগেছে। আপনারা যদি প্ল্যান করেন এইভাবে তাহলে কিন্তু একদিনে এই কয়েকটা যে ট্যুরিস্ট স্পট আছে সেগুলো দেখে ফেলতে পারবেন। চলুন তাহলে ফেরা যাক হোটেলের দিকে। ইভিনিং স্ন্যাক্সে অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, বোনলেস, কিন্তু যথারীতি উইথ বোনই বানিয়ে দিয়েছে। ওদের আগে থেকে বলেছিলাম তাই অ্যারেঞ্জও করেছিল। মাটন কষাটা তো টু গুড বানিয়েছিল, সাথে ছিল পরোটা। বলে না যে আঙুল চেটে খাওয়া, একদম 3 জনেই আমরা আঙুল চেটে খেয়েছিলাম, এতটাই টেস্টি ছিল। মাটনটা একদম ধাবা স্টাইল বানিয়েছিল, বেশ কষকষে। আপনি যেরকম খেতে চান আগে থেকে বললে ওনারা যথাসাধ্য চেষ্টা করেন। নিয়ারেস্ট বাজার বলতে লাভা বাজার, যেটা সেই দুর্ধর্ষ রাস্তা পেরিয়ে যেতে হয়, তাই আগে থেকে না বললে ওনাদেরও অ্যারেঞ্জ করতে অসুবিধে হয়। 3 জনে 2 দিনে যা খাওয়া দাওয়া করেছি বিল হয়েছিল 4000 টাকার মতো। নেক্সট ডে মর্নিংটা গুড, বেটার না বেস্ট কোনটা বলবো আপনারাই বলুন। আবারও একবার প্রমাণিত হলো কেন কাঞ্চনজঙ্ঘা এর নাম। সূর্যের সোনালি আভা পড়েছে বরফ সাদা কাঞ্চনজঙ্ঘায়। আর এই দৃশ্য দেখতেই তো কিলোমিটারের পর কিলোমিটার দূর থেকে ছুটে আসা। হিমালয়ান রিট্রিট হোমস্টেতে আমরা যে দুরাত ছিলাম, পার নাইট আমাদের খরচা হয়েছে 3200 ইনক্লুডিং হ্যাপি। তবে খাবার দাবারের খরচা কিন্তু পুরোটাই আলাদা, এমনকি ব্রেকফাস্টও কিন্তু ইনক্লুডেড নয়। আতিথেয়তাতে কোনোই ত্রুটি ছিল না। ক্রেডিট গোজ টু হর্ষপাল সিং রাওয়াত। আমাদের পক্ষীরাজও রেডি। হিমালয়ান রিট্রিটকে আপাতত বাই বাই করে কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখে গাড়ি ছুটল আমাদের পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে মূর্তির দিকে। নেক্সট তবে দেখা হচ্ছে মূর্তি নদীর তীরে। ছিলাম দুর্দান্ত এক রিসর্ট থেকেই দেখা মিলবে গজরাজের। নেক্সট ভিডিওটা একদম মিস করবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রাভেল অ্যান্ড ইট উইথ কুক, বেক অ্যান্ড এনজয়।